সুপ্রিম কোর্টে এক্সপায়ারি অফ প্যানেল এই যে কেসটা কি সত্যি উইথড্র হচ্ছে, এই খবরটা কি সত্যি না খবরটা পুরোটাই হাওয়ায় ভাসছে? এবং আগামী 18ই মে অর্থাৎ সোমবার কি এক্সপায়ারি অফ প্যানেলের মামলার শুনানি হবে, লিস্টেড হয়েছে, হিয়ারিং হবে। কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, আমি আজকে এ নিয়ে ভিডিও করছি। যদি কোনো ভুল তথ্য অজ্ঞানে দিয়ে ফেলি তার জন্য ক্ষমা প্রার্থী। তো আমি যেটুকু আপডেট পেলাম তোমাদের সামনে এটা বলছি। তো প্রথম বলে রাখি যে এক্সপায়ারি অফ প্যানেল এই মামলাটা কিন্তু হাইকোর্টে হয়েছিল। সেখানে এক প্রকার এক্সপায়ারি অফ প্যানেল সেখানে টেন্টেড বলে ঘোষিত হয়েছিল এবং সেখানে পুনরায় সুপ্রিম কোর্টে এক্সপায়ারি অফ প্যানেল মামলাটা যায়। সেখানেও এক প্রকার টেন্টেড বলে ডিক্লেয়ার করা হয়। সেখানে একটা সিঙ্গেল একটা ওয়ার্ড নিয়ে সমস্যা। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে এক্সপায়ারি অফ প্যানেল, যে কোনো পরীক্ষায় কিন্তু এক্সপায়ারি অফ প্যানেল সেখানে ইললিগ্যাল মানে অবৈধ। এখন বিষয়টাই ইললিগ্যাল ইজ ইকুয়াল টু টেন্টেড অর নট, এটা ক্লিয়ার করতে এই মামলাটাকে দায়ের করা হয়েছিল। এবার দেখো, সাধারণত আমরা জানি যে এক্সপায়ারি অফ প্যানেল মানে কি, যেটা মানে প্যানেলের একটা সময়সীমা আছে। যে কোনো চাকরির পরীক্ষার প্যানেলের মানে মেয়াদ থাকে 1 বছর। সেখানে রাজ্য সরকার বিশেষ সেখানে ক্ষমতা বলে সেটা 6 মাস পিছোতে পারে। অর্থাৎ কোনো কম্পিটিটিভ পরীক্ষার মেয়াদ মানে যে প্যানেলের মেয়াদ থাকে ম্যাক্সিমাম 1.5 বছর বা 1 বছর 6 মাস, তার মধ্যে নিয়োগ করতে পারলে সেটা বৈধ। আর যদি প্যানেল এক্সপায়ার হয়ে যায় তারপরে নিয়োগটা কিন্তু সম্পূর্ণ অবৈধ বা ইললিগ্যাল। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, কোনো মেডিসিন তোমার বাড়িতে আছে, সেটা এক্সপায়ারি যদি পার হয়ে যায় সেটা কিন্তু খাওয়া যায় না, ওটা ইউজ করা যায় না, ওটা ফেলে দিতে হয়। আর ওটা থাকলে ওখান থেকে অনেক ভাইরাস ক্রিয়েট হয়। একই রকম এক্সপায়ারি অফ কিন্তু প্যানেল এই কেসটা কার ঠিক কার ভুল সেটা পরে বিষয়। তো আরেকটা বিষয় যে এখানে এক্সপায়ারি অফ প্যানেল সবাই তো টেন্টেড নয়, কিছু তো ফ্রেশ ক্যান্ডিডেটও আছে। তার জন্য কেন বাকিরা হ্যাম্পার করবে সামান্য গুটি কয়েক বা কিছু টেন্টেডের জন্য, সে বিষয়টা অন্য প্রশ্ন ওটা আসছে না। এইবারে তাহলে এই যে ইললিগাল ইজ ইকুয়াল টু টেন্টেড অর নট, এই প্রসঙ্গে কিন্তু বিষয়টা। তো সেখানে সুপ্রিম কোর্টে পুনরায় ফ্রেশার্সরা কিন্তু MA ফাইল করেছিল। তারপরে বিশেষ কারণে সেটা উইথড্র করা হয়। আবার উইথড্র করার কয়েকদিনের মধ্যে কিন্তু সেটা পুনরায় MA ফাইল করা হয় এবং গত 15ই মে তারিখে এই কেসটিকে পুনরায় উইথড্র করার জন্য বিভিন্ন পক্ষের কাছে মানে চিঠি পাঠানো হয়, সেটা 15ই মে। এখন বিষয়টা হচ্ছে কি, হঠাৎ করে এখন এই মামলাটাকে পুনরায় উইথড্রর জন্য প্রেয়ার করা হয়েছে এবং যেটা বিষয় কিন্তু আগামী সোমবার অর্থাৎ আগামীকাল 18ই মে এই মামলার শুনানির দিন ধার্য আছে। তবে এই শুনানি কিন্তু উইথড্র করার শুনানি। এই শুনানি এক্সপায়ারি অফ প্যানেল মানে টেন্টেড অর নট এটার শুনানি না। যেটা আমি শুনলাম এটা কিন্তু মানে এই যে মামলাটাকে উইথড্র করার জন্য সেখানে একটা হিয়ারিং এর রাখা হয়েছে, এটা আগামীকাল আছে। এবং অনেকে বলছে না এটা মিথ্যা কথা, এই মামলা পুনরায় হিয়ারিং হবে। আবার কেউ বলছেন না এটা পুরো উইথড্র হয়ে গেছে অলরেডি। বিভিন্ন কথা বলছে। তো আমার কাছে খবর এটাই আছে যে এই মামলা আগামীকাল লিস্টেড হয়েছে, সুপ্রিম কোর্টে লিস্টেড হয়েছে এবং এই মামলা সম্ভবত 51 কি 59 মানে লিস্টেড হয়েছে। তো এই মামলা আগামীকাল লিস্টেড হয়েছে সোমবারে, কিন্তু এটা লিস্টেডটা মানে উইথড্র করার জন্য করা হয়েছে। উইথড্র করতে চায়
মানে মামলাকারীরা, সেটা কেন, কি উদ্দেশ্যে, কিসের স্বার্থে, সেটা আমি এ বিষয়ে আসছি না, সেটা আমার ঠিক জানা নেই। তো আমার কাছে এটুকুই আপডেট ছিল এই বিষয়ে। এবারে বলি, কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেকে চিন্তার মধ্যে আছো যে আমার 2011 পরে কাস্ট সার্টিফিকেট আমাকে রিভ্যালিডেশন করাতে হবে, কোনো সমস্যা পড়তে হবে কিনা। দেখো, এটা কিন্তু সমস্ত ডিএমকে এই নির্দেশ দেওয়া হয়েছে সরকার থেকে। ডিএম কাজ করাবে এসডিও দিয়ে, কারণ এই কাজটা কিন্তু এসডিও অফিসেই হয়, ইস্যু কাজটা। সেখান থেকে বিভিন্ন ব্লক স্তরে কাজ হবে। এবারে কাদের চিন্তার কোনো কারণ নেই, যারা ফ্রেশ রয়েছে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এটা হচ্ছে, এটা হওয়ার দরকার ছিল, এই ব্যবস্থাটা ফিল্টারিং আনা দরকার ছিল, ফিল্টারিং হচ্ছে। এবারে কাদের কোনো চিন্তা নেই তাদের, যাদের 2011 সালে পরে সার্টিফিকেট ইস্যু হয়েছে, কিন্তু তার ফ্যামিলি যে সার্টিফিকেট দেখিয়ে সেই ব্যক্তির সার্টিফিকেট করেছে, অর্থাৎ তুমি যার সার্টিফিকেট দেখিয়ে সার্টিফিকেট তুমি পেয়েছো, সেই সার্টিফিকেটটা যদি 2010 বা তার আগে হয়, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যারা 2011 সালের পর থেকে ফ্রেশভাবে ফার্স্ট টাইম ওবিসি, এসসি, এসটি সার্টিফিকেট গ্রহণ করেছো বা পিএইচ, সেখানে কিন্তু তাদেরকে রিভ্যালিডেশন করাতে হবে। অর্থাৎ তুমি এটার পাওয়ার যোগ্য কিনা, তুমি রিজার্ভেশন পাওয়ার যোগ্য কিনা, তোমার কাছে কোয়ালিটি আছে কিনা, তারই প্রমাণপত্র। কাজেই যারা হয়তো ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে সময় দেওয়া হবে। এখানে ব্লক স্তর থেকে এসডিও স্তর অবধি এই কাজগুলো হবে। কাজেই সেখানে দুশ্চিন্তা, ভয়ের কোনো কারণ নেই। তবে এটা পরিষ্কার, এই ক্ষেত্রে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট ছাড়াই হয়ে যাবে। আমি তোমাদের আগে বলেছি যে অলরেডি এসএলএসটি যারা ডাক পেয়েছো, যারা স্কুল চুজ করেছো 11-12, বা যারা ভেরিফিকেশন করে এসছো, ইন্টারভিউ যাবে, কাউন্সেলিং অ্যাটেন্ড করবে, তাদের কিন্তু অনেকের সমস্যার কারণ আছে। কারণ এখানে ভুয়ো ফেক সার্টিফিকেট হোল্ডার প্রচুর আছে। এবারে সব ধরা পড়ে যাবে, এটাই বাস্তব কথাবার্তা। এটা হওয়ার দরকার ছিল। দীর্ঘ অনেক বছর পর কিন্তু বিভিন্নভাবে জালভাবে সার্টিফিকেট হচ্ছে আগের সরকারের আমল থেকে। আর ইডাব্লিউএস তো বলে লাভ নেই। ইডাব্লিউএস মানে যাচ্ছে তাই অবস্থা। ইডাব্লিউ অ্যাকচুয়ালি যার পাওয়ার কথা সেই পায়নি। এবং পিএইচ ক্যাটাগরি যারা অরিজিনাল পিএইচ, মানে তারা রাস্তায় নামছে যে আমরা পিএইচ ক্যাটাগরি রিজেন্ট ক্যাটাগরি হোল্ডার, আমরা ফেসিলিটি পাচ্ছি না। যারা পিএইচ নয় তারা পিএইচ ফেসিলিটি পাচ্ছে। এই তো অবস্থা। কাজেই এটা হওয়াটা খুব এসেন্সিয়াল বা দরকার ছিল। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও।